আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ মোহাম্মদুল হোসেন, অধ্যক্ষ ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ত্রিশাল। আজকে আমি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে পদার্থ অবস্থা নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুসরণ করবে। পদার্থের অবস্থা। তোমরা সবাই জানো পদার্থ কি বা পদার্থ কাকে বলে। তোমরা আগে অষ্টম শ্রেণীতে পড়ে আসছো, পদার্থের সংজ্ঞা পড়ে আসছো যে বস্তুর ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করে বাধা দান করে। এই তিনটি বৈশিষ্ট্য যদি আমরা পাই তাহলে আমরা তাদেরকে পদার্থ বলি। তাহলে কি কি বৈশিষ্ট্য বললাম? তিনটে পদার্থ বলতে তিনটে বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমে বস্তুর ভর, বস্তুর নির্দিষ্ট ভর থাকবে, জায়গা দখল করবে, বল প্রয়োগ করে বাধা দান করবে। এই তিনটে বৈশিষ্ট্য যদি আমরা পাই তাহলে সেই বস্তুকে আমরা পদার্থ বলবো। এখন পদার্থের অবস্থা, পদার্থের ভিন্ন অবস্থা আছে। পদার্থের তিন অবস্থা। পদার্থের কয় অবস্থা? তিন অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। অবস্থা ভেদে তিন প্রকার। অবস্থা ভেদে পদার্থ কয় প্রকার? তিন প্রকার। যেমন কঠিন, তরল ও বায়বীয়। পদার্থের তিন অবস্থা আমরা দেখলাম, যে কঠিন, তরল, বায়বীয়। এখন কঠিন পদার্থেরও কিছু বৈশিষ্ট্য আছে, যে কাদেরকে আমরা কঠিন পদার্থ বলবো? যে পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার ও আয়তন আছে, সেই বস্তুগুলো বা সেই পদার্থগুলোকে আমরা বলবো কঠিন। কি আছে কঠিন পদার্থের? কি আছে? নির্দিষ্ট ভর, নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন। আর তরলের কি? নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন
কিন্তু নির্দিষ্ট আকার নাই। নির্দিষ্ট আকার নেই, এই হলো তরল। আর বায়বীয় ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নেই। তো আমরা কঠিন তরল বায়বীয় পদার্থের বেলায় আমরা দেখতে পেলাম যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট ভর আছে। তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নেই। তাইলে আমরা দেখলাম পদার্থের কয় অবস্থা? পদার্থের 3 অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। কক্ষ তাপমাত্রায় কিছু কিছু পদার্থ কঠিন অবস্থা থাকে, কিছু পদার্থ তরল অবস্থা থাকে, কিছু পদার্থ গ্যাসীয় অবস্থা থাকে। যেমন কক্ষ তাপমাত্রায় চিনি, খাবার লবণ, কঠিন। দুধ, কেরোসিন, তরল। হাইড্রোজেন, অক্সিজেন, বায়বীয়। কক্ষ তাপমাত্রা এগুলো যেমন চিনি, খাবার লবণ, কঠিন; দুধ, কেরোসিন, তরল; হাইড্রোজেন, অক্সিজেন, বায়বীয়। কিন্তু একই পদার্থকে তাপমাত্রা পরিবর্তন করি তাদের অবস্থা পরিবর্তন করা যায়। কোনো পদার্থের উপর তাপমাত্রার পরিবর্তন করে পদার্থকে ভিন্ন ভিন্ন অবস্থায় নেওয়া যায়। যেমন বরফকে তাপ দিলে তরলে পরিণত হবে, তরলকে আরও তাপ দিলে বাষ্পে বা বায়ু পদার্থে পরিণত হবে। তাহলে দেখা যাচ্ছে পদার্থের তাপমাত্রা পরিবর্তন করলে পদার্থের অবস্থারও পরিবর্তন হয়। বরফ হচ্ছে কঠিন, যখন আমি তাপ দেব তখন গলে তরল হবে, পানিতে পরিণত হলে তরল হবে। এই তরলকে আরও যখন তাপ দেওয়া হবে, এক সময় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উন্নীত হবে তখন এই তরল বা পানি বাষ্পে পরিণত হবে। তাহলে দেখা যাচ্ছে কোনো কোনো পদার্থ কক্ষ তাপমাত্রা কঠিন থাকে, আবার তরল থাকে, আবার বায়বীয় অবস্থা থাকে। আবার তাপমাত্রা পরিবর্তন করলে এই অবস্থার পরিবর্তনও করা যায়। এখন যে কোনো বস্তুই আমরা যদি অবজারভেশন করি বা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এই যে কোনো বস্তুই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কিসের সমন্বয়ে গঠিত? কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোর মধ্যে যে কোনো বস্তুরই কণাগুলোর মধ্যে পরস্পরকে আকর্ষণ ক্ষমতা আছে। পরস্পরের মধ্যে কি আছে? আকর্ষণ করার বল আছে, আকর্ষণ করার শক্তি আছে বা ক্ষমতা আছে। এই যে কণাগুলোর পারস্পরিক যে আকর্ষণ শক্তি, এটি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। এগুলাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ
বল। কোনো পদার্থের ভিতরে এই আন্তঃকোণ আকর্ষণ বল বেশি থাকে, কোনো পদার্থের কম থাকে, কোনো পদার্থ আরও কম থাকে। আন্তঃকণা আকর্ষণ বল হচ্ছে কণাগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ থাকে সেটি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। কঠিন পদার্থের বেলায় দেখব আমরা এই আকর্ষণ শক্তিটা বেশি থাকে। কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে যে কণাগুলো আছে সেই কণাগুলোর মধ্যে একটা আরেকটার মধ্যে যে আকর্ষণ আছে সেই আকর্ষণ শক্তিটা বেশি থাকে। তুলনামূলকভাবে তরলের মধ্যে যদি আমরা দেখি, তরল পদার্থের যে কোনো পদার্থ যদি আমরা নেই যে দেখি, তাহলে দেখা যাবে সেই পদার্থের তরলের যে পদার্থের কণাগুলো আছে সেই কণাগুলোর মধ্যে আকর্ষণ কঠিন পদার্থের কণাগুলো আকর্ষণের চেয়ে কম। অনুরূপভাবে যদি আমরা গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থের বেলায় দেখি, তাহলে দেখা যাবে এই আকর্ষণ শক্তি আরও কম। তাহলে অবস্থা ভেদে আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তিটা তারতম্য হয়ে থাকে, পার্থক্য হয়ে থাকে। এখন আমরা পড়ব কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব। এই কণার গতিতত্ত্ব বলতে কি বুঝি? এই কণার গতিতত্ত্ব বুঝতে হলে আমাদের প্রথমে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি, কণা সময়ের গতিশক্তি দুটো জিনিস বুঝতে হবে। যে কোনো বস্তুর বেলায় কণাগুলোর ভিতরে যে আকর্ষণ শক্তি থাকে সেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আর পদার্থের কণাগুলোর মধ্যে কিছু গতিশক্তি থাকে, সেটা কম হইতে পারে বেশি হইতে পারে। এই আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি এই দুটোর মাধ্যমে যে পদার্থের অবস্থা, কঠিন তরল বায়বীয় পদার্থের অবস্থা ব্যাখ্যা করা যায় যে তথ্যের সাহায্যে, সেই তথ্য নামই হচ্ছে কণার গতিতত্ত্ব। কিসের মাধ্যমে? আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তির মাধ্যমে কঠিন তরল গ্যাসীয় অবস্থার ব্যাখ্যা যে তথ্যের সাহায্যে করা যায় তার নাম হচ্ছে কণার গতিতত্ত্ব। আমরা আগে আলোচনা করছি যে কঠিন পদার্থের মধ্যে আকর্ষণ শক্তিটা আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি থাকে, কণার গতিশক্তি কম থাকে। ফলে পদার্থের কণাগুলো একটি আরেকটির কাছাকাছি থাকে এবং খুব শক্তিশালী বন্ধনের মাধ্যমে, শক্তিশালী আকর্ষণের মাধ্যমে তারা পরস্পর অবস্থায় জড়াজড়ি অবস্থা থাকে, ঘনিষ্ঠ অবস্থা থাকে। যখন তরলের বেলায় আমরা দেখি যে আন্তঃকণা আকর্ষণ শক্তি আর গতিশক্তি কঠিন পদার্থের চেয়ে গতিশক্তিটা একটু বেশি হয়ে যায়। ফলে এই কণাগুলো কি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে না, তারা নড়াচড়া করতে পারে, কিছু চলাফেরা করতে পারে। এটি হচ্ছে তরল অবস্থা। আবার যদি দেখা যায় আকর্ষণ শক্তি আরও কমে যায় এবং গতিশক্তি আরও বেড়ে যায়, তাহলে দেখা যাবে এক সময় এই কণাগুলো ছোটাছুটি করছে, ইচ্ছামতো ছোটাছুটি করছে এবং তাপ শক্তির কারণে এটা বৃদ্ধি পেতে থাকে। তাপ শক্তি বাড়ানোর সাথে সাথেই এই গতিশক্তি আরও বৃদ্ধি পেয়ে যাবে। ফলে এক সময় দেখা যাবে এরা ইচ্ছামতো কণাগুলো ছোটাছুটি করছে। তখনই যে অবস্থা দাঁড়ায় সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তো এখানে মূলত আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি এই দুইটা বিষয়ের উপরই নির্ভর করে আমরা যে ব্যাখ্যা আমরা দিলাম সেটি হলো কণার গতিতত্ত্ব। অর্থাৎ কণার গতিতত্ত্বের সাহায্যে আমরা এই তরল, কঠিন তরল এবং বায়বীয় অবস্থার ব্যাখ্যা আমরা করতে পারি। ব্যাপন নিয়ে আলোচনা করব। কণার গতিতত্ত্বের পর আমরা কিসের আলোচনা করব? ব্যাপন। ব্যাপন আমরা প্রথমেই দেখি ব্যাপন কি।
ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া হচ্ছে ব্যাপন। আমরা উদাহরণ হিসাবে যদি একটি গ্লাস নিই, আমি এই গ্লাসে যদি আমরা কিছু তরল নিই, কি নিলাম? তরল নিই। তরল নেওয়ার পরে এখানে যদি কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি করি, এই তরলে রেখে দেই, তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে এই তরলটা গোলাপি বর্ণের রং ধারণ করছে, গোলাপি বর্ণ হয়ে গেছে। সেটা কী কারণে হলো? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে কণাগুলো, সেই কণাগুলো যখন এখানে যাবে তখন আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে ধীরে ধীরে সমস্ত তরলেই ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ার কারণে এই গ্লাসের তরলটুকু গোলাপি বর্ণের বর্ণ ধারণ করবে। এখানে কিন্তু আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলোকে ছেড়ে দিয়ে আর অন্য কোনো কাজ করে নেই, অর্থাৎ নিজে নিজেই স্বতঃস্ফূর্তভাবে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কণাগুলো চতুর্দিকে সমস্ত তরল ব্যাপী ছড়িয়ে পড়ে এবং সমানভাবে ছড়িয়ে পড়ে। তাহলে এটা আমরা বলতে পারবো এটা কিসের উদাহরণ? এটা ব্যাপনের উদাহরণ। আমরা আরও ব্যাপন উদাহরণ দিতে পারবো। আমরা যদি একটা বিকার নেই, বিকারে আবার কিছু তরল নেই, পানি নেই, বিকারে নিয়ে এখানে তরল নেওয়া হলে এখানে যদি আমরা নীলের দ্রবণ দিই, তরল নীলের দ্রবণ এখানে দেওয়া হয়, তাহলে দেখা যাবে কিছুক্ষণ পরে ধীরে ধীরে সমস্ত তরলই নীল বর্ণ ধারণ করেছে। এখানেও কিন্তু ব্যাপন হয়েছে, তবে আগের ব্যাপনের হারের চেয়ে এটার ব্যাপন হার বেশি হবে। আগে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ব্যাপন দেখছি সেটা ছিল কঠিন পদার্থ, তো এখানে নীলের যে দ্রবণ আমরা তরলে দিলাম, সেই নীলের দ্রবণটা ছিল তরল, এখানে তরল পদার্থের ব্যাপন হচ্ছে। তো দেখা যায় এই তরলের ব্যাপন কঠিন পদার্থের ব্যাপনের চেয়ে বেশি, অর্থাৎ তরল পদার্থে কঠিন পদার্থের ব্যাপনের চেয়ে তরল পদার্থের ব্যাপনের হার বেশি হয়। আমরা ব্যাপনে আরো একটা উদাহরণ দিতে পারি, যেমন একটি খোলা কাঁচ নল যদি আমরা নেই, দুই মুখ খোলা, দুই মুখ খোলা, দুই মুখ খোলা একটি কাঁচের নল নিলাম, নিয়ে যদি দুই খণ্ড তুলা, আমরা এক খণ্ড তুলা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজিয়ে নেই, হাইড্রোক্লোরিক অ্যাসিড ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডে আরেক খণ্ড তুলা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভিজিয়ে নিই, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা এক মুখে যদি দিই আমরা, এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত তুলা। আরেক প্রান্তে আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলা নিয়ে দিই, তাহলে দেখা যাবে এই কাঁচ নলের ভিতর দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস NH3, অ্যামোনিয়া গ্যাস, এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটা এদিকে যাবে আর এটা এইদিকে আসবে, আইসা এক জায়গায় দেখা যাবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। কিসের ধোঁয়া? সাদা ধোঁয়া
সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করব, এই যে হাইড্রোজেন ক্লোরাইড অ্যামোনিয়া গ্যাস বিক্রিয়া করি যে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া সৃষ্টি করলো, সেটা কিন্তু এই নলের ঠিক মাঝখানে বিক্রিয়াটি সংঘটিত হয়নি। এই বিক্রিয়াটি দেখা যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে প্রান্তে সিক্ত তুলা ছিল সেইটার কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে দূরে এই বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে। এখানে বোঝা গেল যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপনের হার অ্যামোনিয়ার ব্যাপনের হার চেয়ে কম এবং অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি, কাজেই সে বেশি দূরত্ব অতিক্রম করছে, আর হাইড্রোজেন ক্লোরাইড ব্যাপন কম বিধায় সে কম দ্রুত অতিক্রম করছে। তো এখানে আমরা ব্যাপনের উদাহরণটা আমরা আলোচনা করতে পারলাম। তাহলে দেখা গেছে যে ব্যাপনটা নির্ভর করে পদার্থ আণবিক ভরের উপর, কারণ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর হচ্ছে 36.5, আবার অ্যামোনিয়ার হচ্ছে 17। এটার আণবিক ভর কম বিধায় এর ব্যাপন হচ্ছে বেশি, এর আণবিক ভর বেশি বিধায় ব্যাপন হচ্ছে কম। তো অনুরূপভাবে যে কোনো দুটি গ্যাস যদি আমরা নেই, তাহলে আমরা বলতে পারবো যার আণবিক ভর কম তার ব্যাপন হবে, যে কোনো গ্যাস আমরা নেই আণবিক ভর কম যার, তার ব্যাপন হবে বেশি, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপন হবে কম। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। তোমরা এই বিষয়গুলো আবারও তোমাদের পাঠ্য বই আছে, বইয়ে স্টাডি করবে, স্টাডি করলে এই বিষয়টি আরও ভালো করে বুঝবে ইনশাআল্লাহ। আমি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।